আমার স্ত্রী ভিজে কাপড়ে ঠান্ডা মেঝেতে শুয়ে শীতে কাঁপছিল। আমি হঠাৎ বিদেশ থেকে বাড়ি ফিরেছিলাম স্ত্রীকে সারপ্রাইজ দেব বলে, কিন্তু তাকে এই অবস্থায় দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমি তাকে তুলে ঘরে নিয়ে এলাম, কিন্তু তার পেট দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল। সে তো অন্তঃসত্ত্বা ছিল, মা হতে চলেছিল, অথচ আমি তো তাকে স্পর্শও করিনি। আমি তাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, বল তোর পেটে কার পাপ বড় হচ্ছে? সে কাঁপতে কাঁপতে আমার পেছনের দিকে ইশারা করল। আমি যেই ঘুরে তাকালাম, আমার কলিজা ফেটে গেল, কারণ আমার নাম আরিয়ান। আমার বড় ৩ ভাই বিয়ের পর মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল। মা ছেলেদের মনে করে খুব কাঁদতেন যে ৩ ছেলে বউদের কথায় চলে। মায়ের কোনো অনুভূতি নেই। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বিয়ের পর মায়ের সাথেই থাকব, আর মাকে মরতে দম পর্যন্ত একা ছাড়ব না। এক ঘটক আন্টির মাধ্যমে মা আমার বিয়ে ঠিক করলেন কাবিয়া নামের এক মেয়ের সাথে। কাবিয়া নিজের বোনেদের মধ্যে সবচেয়ে বড় আর সুন্দরী ছিল। শুধু তার যা সম্পর্ক ছিল এক গরিব পরিবারের সাথে। ঘটক আন্টি বললেন যে মেয়ের বাড়ির লোক পণ দেবে না, এবং আমিও তাদের সম্মান রাখতে বলে দিলাম যে আমার পণের কোনো প্রয়োজন নেই, আমি নিজে রোজগার করে সব গড়ে নেব। মা প্রথমে একটু চেঁচামেচি করলেন, কিন্তু তারপর আমার বোঝানোতে মেনে গেলেন। বিয়ে খুব সাদামাটাভাবে হল। বিদায়ের সময় কাবিয়ার বাবা আমার গলা জড়িয়ে কেঁদে ফেললেন এবং বললেন, বাবা আমি খুব লজ্জিত। গরিব হওয়ার কারণে মেয়েকে কিছুই দিতে পারলাম না, শুধু তুমি আমার ওপর একটা দয়া করো, আমার মেয়েকে কোনো দুঃখ কষ্ট দিও না। আমি ওনাকে নিজের বুকে জড়িয়ে ধরলাম এবং বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। কাবিয়ার আসতেই আমার ছোট ঘরটা চাঁদের মতো আলোকিত হয়ে গেল। ঘরের সমস্ত কাজ সে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিল। আমার মা এবং ছোট বোন দুজনেই কাবিয়ার ওপর খুব খুশি ছিল। আমার তো কিছুদিনের মধ্যেই তার সাথে গভীর প্রেম হয়ে গিয়েছিল। সে ছিল এতই সহজ সরল যে সব কথা মেনে নিত। আমরা যখন ঘরে একা থাকতাম তখন আমি প্রায়ই তাকে জিজ্ঞেস করতাম, তুমি খুশি তো? আমার মা বা বোন তোমাকে কিছু বলেনি তো? সে সাথে সাথে নাতে মাথা নেড়ে দিত। না আরিয়ান, ওপরওয়ালার অশেষ কৃপা, সবাই খুব ভালো। মা তো আমাকে একদম মেয়ের মতো রাখেন, আর আপনার বোনও বান্ধবীর মতো। আমার তো মনেই হয়নি যে আমি শ্বশুর বাড়িতে আছি। তার কথা শুনে আমার মন খুশি আর সন্তুষ্টিতে ভরে যেত। আমার মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, যার স্ত্রী এবং মা দুজনেই একে অপরের ওপর এত খুশি। মা প্রায়ই আমার সামনে বলতেন, আরিয়ান তোর বউ তো দেবী, সাক্ষাৎ দেবী। আমার বাকি ছেলেরা তো আমার কথা মানেনি, কিন্তু তুই আমার কথা মেনে কত ভালো কাজ করেছিস। দেখ আজ ঘরটা কেমন স্বর্গের মতো হয়ে আছে। আমি মায়ের কথা শুনতাম আর গর্বের সাথে কাবিয়ার দিকে তাকাতাম যে লজ্জায় চোখ নামিয়ে নিত। আমার নিজের ভাইদের ওপর খুব আফসোস হতো যে ওরাও যদি মায়ের পছন্দে বিয়ে করত তবে আজ ওরাও এভাবেই শান্তিতে থাকত। ওরা কি জানত যে মায়ের আশীর্বাদে কতটা জোর থাকে? আমি কাবিয়ার সাথে ওয়াদা করেছিলাম যে আমি তাকে পৃথিবীর সব খুশি দেব, এবং এখন আমি এই ওয়াদা পূরণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আমার মাত্র ২ মাসের ছুটি ছিল, যা চোখের পলকে কেটে গেল। বিয়ের শুরুর দিনগুলো এত দ্রুত কাটল যে আমার অনুভবই হল না, আর আমার আবার সৌদি ফিরে যাওয়ার সময় হয়ে গেল। যেমন যেমন আমার যাওয়ার দিন কাছে আসতে লাগল, কাবিয়ার হাসি ম্লান হতে লাগল, যে সারাদিন চঞ্চল হয়ে থাকত। এখন সে চুপচাপ থাকতে শুরু করেছিল। আমি তাকে মনমরা দেখতাম তো আমার মনও নিভে যেত। এক রাতে আমি তাকে নিজের কাছে বসালাম এবং জিজ্ঞেস করলাম, কাবিয়া কি হয়েছে? তুমি এত মনমরা কেন থাকছ? কেউ কি কিছু বলেছে? মা বা আমার বোন? সে তৎক্ষণাৎ না সূচক মাথা নেড়ে আমার বুকে জড়িয়ে গেল এবং বলল, না আরিয়ান, তেমন কোনো কথা নয়। মা এবং আপনিই তো আমাকে মেয়ের মতো ভালোবাসেন। আমার তো কখনো মনেই হয়নি যে এটা আমার শ্বশুরবাড়ি। আমি তার চুলের ভেতর আঙুল বুলিয়ে বললাম, তাহলে সমস্যাটা কি আমার জান? সে আবেগপ্রবণ হয়ে বলল, আপনি চলে যাবেন। আমার আপনাকে ছাড়া একা ভয় লাগবে। তার এই মাসুমিয়াত দেখে আমার ভীষণ ভালোবাসা এল। আমি বললাম, আরে পাগলি, আমি কি চিরকালের জন্য যাচ্ছি নাকি? ব্যাস, এই তো ২-২.৫ বছরের ব্যাপার, এভাবেই কেটে যাবে, টেরও পাবে না। সে বলল, ২-২.৫ বছর অনেক সময় হয় আরিয়ান। আমি তাকে আমার আরও কাছে টেনে নিলাম এবং বললাম, আমার কথা শোনো, যদি আমি ওখানে না যাই তবে তোমার ইচ্ছেগুলো কিভাবে পূরণ করব? আমি তোমাকে কথা দিয়েছি না যে তোমাকে রানীর মতো রাখব।
আমার কাবিয়ার বাড়ির পরিবেশ মনে ছিল। ওরা 5 বোন ছিল। ওদের কোনো ভাই ছিল না, কিন্তু ওদের বাবা ওদের রাজকুমারীর মতো মানুষ করেছিলেন। ওদের সব আবদার মিটিয়েছিলেন। আমিও ওনার বাবার কাছে কথা দিয়েছিলাম যে ওনার মেয়ের কখনো কোনো জিনিসের অভাব হতে দেব না। আমি কাবিয়াকে বোঝাতে লাগলাম যে বাইরে গেলে তোমার জন্য অনেক টাকা রোজগার করব। আমরা আমাদের অনেক বড় বাড়ি বানাব, তোমার গাড়ি হবে, তোমার জন্য অনেক জামাকাপড় আর গয়না কিনব। এই সবকিছু আমি তোমার জন্যই তো করতে চাই। কাবিয়া চোখের জল মুছতে মুছতে আমাকে যাওয়ার অনুমতি তো দিয়ে দিল, কিন্তু তার মনটা খুব ভারী ছিল। যাওয়ার একদিন আগে আমি মাকে নিজের কাছে বসালাম এবং বললাম, মা, আমি প্রতি মাসে আপনার খরচ আলাদা পাঠাব আর কাবিয়ার খরচ আলাদা করে আপনার অ্যাকাউন্টে পাঠাব। আপনি ওকে দিয়ে দেবেন। মা সাথে সাথে আমার মাথায় হাত রাখলেন আর বললেন, আরে বাবা, তুই কি সব কথা বলছিস? কাবিয়া কি আমার মেয়ে নয়? তুই নিশ্চিন্ত হয়ে যা। আমার তোর স্ত্রীর তোর থেকেও বেশি খেয়াল আছে। মায়ের কথাগুলো আমার জন্য যেন ঠান্ডা বাতাসের মতো ছিল। আমি বললাম, মা, আমি জানি, কিন্তু ও এখানে নতুন, আর আপনি তো জানেন ও নিজের বাবার খুব আদরের ছিল। আমি চাই না যে ওর এখানে কোনো জিনিসের অভাব বোধ হোক। আমি এটা অনুভব হতে দিতে চাই না যে ও শ্বশুর বাড়িতে আছে। মা হেসে বললেন, তুই একদম চিন্তা করিস না আরিয়ান, ও আমার কলিজার টুকরো। আমি ওকে ফুলের মতো রাখব। তুই শুধু নিজের কাজে মন দে আর তাড়াতাড়ি ফিরে আসিস। মায়ের এই আশ্বাসে আমার মন পুরোপুরি সন্তুষ্ট হয়ে গেল। পরদিন এয়ারপোর্টে কাবিয়া আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদল। তার মাসুম চেহারাটা আমার চোখে গেঁথে গেল এবং আমি ভারী মন নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে পৌঁছে আমি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমার মন ভারতেই পড়ে থাকত। আমি রোজ কাবিয়া আর মায়ের সাথে কথা বলতাম। মা বলতেন কাবিয়া কতটা খেয়াল রাখে, আর কাবিয়া বলত মা তাকে কতটা ভালোবাসেন। আমি প্রতি মাসে নিয়ম করে মায়ের অ্যাকাউন্টে 2 ভাগে টাকা পাঠাতাম। 1 ভাগ মা আর বোনের খরচের জন্য, আর অন্যটা বিশেষ করে কাবিয়ার জন্য, যাতে ও নিজের ইচ্ছামতো কেনাকাটা করতে পারে। আমি মাকে জিজ্ঞেস করতাম, মা, আপনি কাবিয়ার খেয়াল রাখছেন তো? ওর কোনো জিনিসের অভাব হচ্ছে না তো? মা সাথে সাথে হেসে বলতেন, আরে বাবা, তুই কেমন কথা বলছিস? ও তো আমার মেয়ে, বরং মেয়ের থেকেও বেশি। তোর বোনের থেকেও বেশি আমার খেয়াল রাখে। সারাদিন আমার পা টিপে দেয়। ঘরের সব কাজ নিজের হাতে করে। আমি তো কাজের লোকও ছাড়িয়ে দিয়েছি যে যখন এত লক্ষ্মী বউ ঘরে আছে তখন বাইরের লোকের কি দরকার। মায়ের কথা শুনে আমি খুব খুশি হয়ে যেতাম। আমি বলতাম, সত্যি মা, কাবিয়া এত কাজ করে? মা গর্ব করে বলতেন, হ্যাঁ হ্যাঁ, আর বলিস না, ও তো বলে মা আপনি শুধু বিশ্রাম নিন। আমি আছি তো আপনার সব কাজ করার জন্য। এমন বউ তো ভাগ্যবানেরা পায়। মায়ের এই সব কথায় আমার মনে হতো যে আমি কাবিয়াকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি আরও বেশি পরিশ্রম করে কাজ করতে লাগলাম। আমি মাকে বললাম, মা, আমি বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না। ওর বিয়ে এত ধুমধাম করে দেব যে সবাই দেখতে থাকবে। মা আমাকে অনেক আশীর্বাদ দিতে থাকলেন। সময় কেটে যাচ্ছিল আর আমার যাওয়া প্রায় 2 বছর হতে চলেছিল। আমি কাবিয়ার জন্য এবং আমার মা ও বোন দুজনের জন্যই অনেক উপহার কিনেছিলাম, কিন্তু কাবিয়ার জন্য আমি কিছু বিশেষ জিনিস নিয়েছিলাম। আমি তাকে দুনিয়ার সব খুশি দিতে চাইতাম। তার জন্য দামি জামাকাপড়, গয়না আর পারফিউম ইত্যাদি কিনেছিলাম। আমি কল্পনায় তাকে সেই উপহারগুলো পরাতাম আর নিজেই খুশি হয়ে যেতাম। আমার 2 বছর পূর্ণ হতে এখনও 2 মাস বাকি ছিল, কিন্তু হঠাৎ আমি কোম্পানি থেকে ছুটি পেয়ে গেলাম। আমার একটা প্রজেক্ট সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল, আর কোম্পানি আমাকে বোনাসের সাথে ছুটি দিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে ভারতের টিকিট কেটে নিলাম, কিন্তু ভাবলাম যে বাড়িতে কাউকে জানাব না আর গিয়ে কাবিয়াকে সারপ্রাইজ দেব। ও তো অবাক হয়ে যাবে আর মাও চমকে যাবেন যে আমি আবার এসে গেছি। আমি আমার সব জিনিসপত্র প্যাক করলাম। মনে মনে আনন্দ আর অস্থিরতার একটা ঢেউ খেলে যাচ্ছিল। আমি প্লেনে বসে চোখ বন্ধ করলাম। শুধু এটাই ভাবছিলাম যে যখন আমি হঠাৎ রাতে বাড়ি পৌঁছাব তখন কাবিয়া আমাকে দেখে কিভাবে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে, তার মাসুম চেহারাটা কিভাবে খুশিতে ঝলমল করে উঠবে। এটাই ভাবতে ভাবতে আমার চোখ লেগে গেল। রাতের শেষ প্রহরে যখন আমি এয়ারপোর্টার বাইরে বেরোলাম তখন ঠান্ডা হাওয়ার একটা ঝলক আমাকে স্বাগত জানাল, কিন্তু আমার মনের উষ্ণতার কাছে এই ঠান্ডা কিছুই ছিল না।
আমি তাড়াতাড়ি একটা ট্যাক্সি নিলাম আর তাকে আমার বাড়ির ঠিকানা বললাম। আমার হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে তার আওয়াজ আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ভাই, একটু তাড়াতাড়ি চলো, আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম। সে হাসল আর বলল, ভাইসাব, মনে হচ্ছে অনেক দিন পর বাড়ি ফিরছেন, তাই না? আমিও হেসে দিলাম, হ্যাঁ ভাই, পুরো 2 বছর পর নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। ট্যাক্সি শহরের শুনশান রাস্তা দিয়ে ছুটে চলল আর আমার মন ভাবনার জগতে বিচরণ করতে লাগল। আমি ভাবছিলাম যে যখন কাবিয়া আমাকে তার সামনে দেখবে তখন তার কী অবস্থা হবে। সে অবাক হবে, খুশিতে চিৎকার করে উঠবে, নাকি শুধু আমাকে জড়িয়ে ধরে কাঁদবে। তার সেই মাসুম মুখটা আমার চোখের সামনে ভাসছিল। মা ও কত খুশি হবেন নিজের আদরের ছেলেকে এভাবে হঠাৎ দেখে। অবশেষে ট্যাক্সি আমার গলিতে বাঁক নিল। আমি দূর থেকেই আমার বাড়িটা দেখলাম। সব অন্ধকারে ডুবেছিল। স্বাভাবিক, এত রাতে তো সবাই ঘুমিয়েই থাকবে। আমি ট্যাক্সিওয়ালাকে গলির মোড়েই দাঁড় করিয়ে দিলাম। তাকে টাকা দিলাম আর নিজের মালপত্র নামিয়ে পা টিপে টিপে বাড়ির প্রধান গেট পর্যন্ত এলাম। আমি পকেট থেকে চাবি বের করলাম আর একদম ধীরে তালা খুললাম। আমি কোনো শব্দ করতে চাইছিলাম না। সারপ্রাইজ যে দিতে হবে। গেট খুলে আমি ভেতরে ঢুকলাম আর মালপত্র টেনে বারান্দা পর্যন্ত আনলাম। বাড়ির ভেতরের দরজাও বন্ধ ছিল। আমি আমার চাবি দিয়ে সেটাও খুলে নিলাম। ভেতরে ঘন অন্ধকার আর পুরো নিস্তব্ধতা ছেয়েছিল। আমি আমার মোবাইল বের করলাম আর তার টর্চ জ্বালিয়ে মালপত্র এক কোণে রাখলাম। আমি সোজা নিজের ঘরের দিকে এগোতে চাইছিলাম, যেখানে আমার কাবিয়া ঘুমিয়ে আছে। কিন্তু তখনই আমার নজর রান্নাঘরের দিকে গেল। সেখান থেকে হালকা আলো আসছিল, যেন কেউ রান্নাঘরের ছোট লাইটটা জ্বেলে রেখেছে। আমি অবাক হলাম, এত রাতে রান্নাঘরে কে হতে পারে? কোথাও মায়ের শরীর খারাপ হয়নি তো, বা কাবিয়ার খিদে পায়নি তো? আমি পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোলাম। আমার বুক এখন এক অজানা ভয় ধকধক করতে শুরু করেছিল, যা খুশির স্পন্দন থেকে একদম আলাদা ছিল। যেই আমি রান্নাঘরের দরজায় পৌঁছালাম, আমি যে দৃশ্য দেখলাম তা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। আমার কাবিয়া, আমার আদরের স্ত্রী, রান্নাঘরের ঠান্ডা মেঝেতে খালি পায়ে দাঁড়িয়েছিল এবং বরফের মতো ঠান্ডা জলে বাসন মাজছিল। সে একটা পুরনো সাধারণ শাল গায়ে দিয়ে রেখেছিল, যা দিয়ে তার শরীর শীতে থরথর করে কাঁপছিল। তার অবস্থা দেখে আমার প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম হল। এ সেই কাবিয়া ছিল না যাকে আমি রেখে গিয়েছিলাম। এ তো অন্য কেউ ছিল, যে কোনো অনাথের মতো রাতের অন্ধকারে শীতে কাঁপছিল। আমার মুখ দিয়ে একটা শব্দও বের হল না। আমি শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তাকে দেখতে থাকলাম। আমি যেই স্ত্রীর জন্য লাখ লাখ টাকা রোজগার করছিলাম, সে এখানে ঠান্ডা জলে বাসন মাজছিল। আমি ওখানেই দরজার চৌকাঠে জমে গিয়েছিলাম। আমার কাবিয়া, সেই কাবিয়া যাকে আমি ফুলের মতো বিদায় করে এনেছিলাম, আজ কোনো উজাড় হয়ে যাওয়া বাগানের মতো আমার সামনে ছিল। তার গাল ভেঙে গিয়েছিল, চোখের চারপাশে গভীর কালো দাগ ছিল, এবং তার হাত, যা কখনো এত নরম আর নাজুক ছিল, আজ ঠান্ডা জলে বাসন মাজতে মাজতে লাল আর ফুলে গিয়েছিল। সে যে জামাকাপড় পরেছিল তা এত পুরনো আর সাধারণ ছিল যে হয়তো আমাদের বাড়ির কাজের লোকও পরত না, এবং খালি পায়ে সে ওই বরফের মতো ঠান্ডা মেঝেতে দাঁড়িয়ে কাঁপছিল। আমার মাথায় একসাথে হাজারো বিস্ফোরণ হল। সেই টাকা যা আমি প্রতি মাসে নিয়ম করে পাঠাতাম, তা কোথায় যেত? সেই খরচ যা আমি বিশেষ করে কাবিয়ার জন্য পাঠাতাম, তা ও কেন পেত না? আর ওই কাজের লোক যার টাকা আমি আলাদা করে পাঠাতাম, তাকে মা কেন ছাড়িয়ে দিয়েছিলেন? মা তো বলেছিলেন যে ও সবসময় রানীর মতো থাকে। আমার ভেতর রাগের তুফান উঠছিল, এই অসহায়ত্বের তুফান, আর নিজের ভালোবাসার এই অপমানের ওপর এক তীব্র যন্ত্রণার তুফান। আমি নিজের স্ত্রীর এই অবস্থা দেখে ছটফট করে উঠলাম। আমি তাকে ডাকার জন্য যেই একটু এগিয়েছি, তখনই সে ওই হাড়কাঁপানো ঠান্ডা জলে বাসন মাজতে মাজতে খুব খারাপভাবে কেঁপে উঠল। তার হাত থেকে একটা প্লেট ফসকে মেঝেতে পড়ল আর টুকরো টুকরো হয়ে গেল। হয়তো ওই প্লেট পড়ার আওয়াজে বা আমার উপস্থিতির অনুভূতি তাকে চমকে দিয়েছিল। সে আমার দিকে তাকাল। তার চোখে প্রথমে এক মুহূর্তের জন্য অবিশ্বাস্য বিস্ময় ফুটে উঠল, আর তারপর এর আগে যে সে কিছু বলত বা আমি কিছু বলতাম, সে অজ্ঞান হয়ে ওখানেই ঠান্ডা মেঝেতে পড়ে গেল। কাবিয়া! আমি চিৎকার করে তার দিকে ছুটলাম। তাকে নিজের বাহুতে তুলে নিলাম। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল, আর সে এত হালকা হয়ে গিয়েছিল যেন সে কয়েক মাস ধরে পেট ভরে খাবার খায়নি।
আমি তাকে নিজের কোলে তুললাম আর দ্রুত নিজের ঘরের দিকে দৌড়ালাম। আমার হৃদয় কোনো অমঙ্গলের ভয়ে ফেটে যাচ্ছিল। যেই আমি নিজের ঘরের দরজা খুললাম আর ভেতরে প্রবেশ করলাম, আমার হুঁশ উড়ে গেল। ঘরের অবস্থা রান্নাঘরের থেকেও খারাপ ছিল। ঘরের ওই জানলাটা যা বাইরের দিকে খুলত, তার কাচ ভাঙা ছিল, যা দিয়ে ঠান্ডা হাওয়া সোজা ভেতরে আসছিল। ঘরে কোনো হিটার ছিল না। বিছানায় একটা পুরনো নোংরা আর ময়লা চাদর পাতা ছিল, আর আসবাবপত্র সেগুলো ছিল না, যার জন্য আমি টাকা পাঠিয়েছিলাম, বরং সেই পুরনো জিনিসপত্র ছিল যা আমরা স্টোররুমে ফেলে রেখেছিলাম। আমার মাথা ঘুরে গেল। আমার মনে পড়ল যে আমি অনেকবার মাকে ভিডিও কলে ঘর দেখাতে বলেছিলাম, এবং মা আমাকে সবসময় সাজানো গোছানো সুন্দর ঘর দেখিয়েছিলেন। তাহলে কি সেসব মিথ্যা ছিল? ওটা কি অন্য কোনো ঘর ছিল? না, আমার মা এমন হতে পারেন না। উনি এমনটা কিভাবে করতে পারেন? এটা ভেবে আমি অজান্তেই চিৎকার করে উঠলাম। আমার চিৎকারের আওয়াজ শুনে পাশের ঘর থেকে মা আর আমার বোন ঘাবড়ে গিয়ে বেরিয়ে এল। আমাকে কাবিয়াকে কোলে নিয়ে এই অবস্থায় দেখে তারা স্তব্ধ হয়ে গেল। আরিয়ান, তুমি কখন এলে? মায়ের গলার স্বরে আশ্চর্যের চেয়ে ভয় বেশি ছিল, কিন্তু সেই সময় আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমার নজর শুধু কাবিয়ার প্রাণহীন মুখ আর ওই ঘরের অবস্থার ওপর আটকে ছিল, যেখানে আমার ভালোবাসাকে গত 2 বছর ধরে জ্যান্ত কবর দেওয়া হচ্ছিল। আরিয়ান, তুমি? মায়ের আওয়াজ আমার কানে ধাক্কা খেল, কিন্তু ওনার গলায় বিস্ময়ের চেয়ে বেশি ভয় ছিল। তুমি কখন এলে? আর কাবিয়ার কি হয়েছে? ও অজ্ঞান কেন? আমার বোনও বড় বড় চোখে আমাকে আর আমার কোলে কাবিয়ার নিথর শরীরটাকে দেখছিল, কিন্তু আমার মাথা তখন অসাড় হয়ে গিয়েছিল। আমি রাগ আর অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। এসব কি মা? আমার গলা যেন কোনো গভীর খাদ থেকে আসছিল বলে মনে হল। এই ঘর, এই ভাঙা জানলা, ওর এই চেহারা, কি এসব? আমি চিৎকার করছিলাম। আমি কাবিয়াকে ওই পুরনো বিছানায় শোয়ালাম আর তার বরফের মতো ঠান্ডা হাত নিজের হাতে নিয়ে ঘষতে লাগলাম। তোমরা তাড়াতাড়ি গরম জল আর কম্বল আনো। আমার বোন যে এতক্ষণ পর্যন্ত শোকের ঘোরে দাঁড়িয়েছিল, আমার হুঙ্কারে কাজ করতে দৌড়ল। মা এক পা এগিয়ে এলেন। আরিয়ান বাবা, তুমি আগে আমার কথাটা তো শোনো। আমি হাত তুলে তাদের ওখানেই থামিয়ে দিলাম। কি শুনব মা? কি শুনব আমি? আপনি কি আমার সাথে গত 2 বছর ধরে মিথ্যে বলছিলেন? আপনি আমাকে ভিডিও কলে কোন ঘরটা দেখাতেন? মায়ের নজর নিচু হয়ে গেল। ওটা তো তোমার বোনের ঘর ছিল। আমি ভেবেছিলাম তুমি চিন্তা করবে, তাই। আমি হেসে উঠলাম, একটা বিষাক্ত হাসি। চিন্তা করতাম? আরে আমি তো পাগল হয়ে যেতাম যদি আমি জানতে পারতাম যে আমার স্ত্রী এই ভাঙা জানলাওয়ালা নরকে ঘুমাচ্ছে। সেই টাকাটা কোথায় গেল মা, যেটা আমি প্রতি মাসে পাঠাতাম? এর নিজের খরচের জন্য টাকা কোথায় গেল? মা এবার চোখ তুলে তাকালেন, আর তাতে দ্বিধার বদলে এক অদ্ভুত কঠোরতা চলে এসেছিল। ওই টাকা সংসারের খরচে লেগে গেছে। দরকার ছিল আমার। আমি ছটফট করে বললাম, সংসারের খরচের জন্য তো আমি আপনাকে আলাদা টাকা পাঠাতাম। আমার বোনের বিয়ের জন্য আলাদা টাকা পাঠাতাম, আর আপনার নিজের খরচের জন্য আলাদা টাকা পাঠাতাম। ওসব কোথায় গেল? মা এবার রেগে গেলেন। খরচ হয়ে গেছে, ব্যাস। আর তুমি কার জন্য রোজগার করছ? আমি তোমার মা। তোমার রোজগারের ওপর আমার অধিকার আছে। আমি অসহায়ভাবে কাব্যের মুখের দিকে তাকালাম। আপনার অধিকার আছে মা। আমার সবকিছু আপনার। কিন্তু এর কি দোষ ছিল? এর টাকা আপনি কেন কেড়ে নিলেন? ইতিমধ্যে আমার বোন কম্বল নিয়ে এল। আমি জলদি করে কাব্যকে কম্বলে মুড়িয়ে দিলাম। ও এখনও অজ্ঞান ছিল আর ওর শরীর কাঁপছিল। আমি আমার বোনের দিকে তাকালাম। তুমি তো এর খুব ভালো বন্ধু সেজে থাকতে। ফোনে তো বলতে যে মা কাব্যের খুব খেয়াল রাখেন। তুমিও আমাকে সত্যিটা বলনি। আমার বোন ঘাবড়ে গিয়ে মায়ের দিকে তাকাল আর তারপর চোখ নামিয়ে নিল। দাদামা বলতো যে এ তোমার ওপর জাদু করছে, তোমাকে আমাদের থেকে কেড়ে নেবে। এ ভালো মেয়ে নয়। আমার মাথায় যেন কেউ হাতুড়ি মারল। জাদু? এই মাসুম মেয়েটা জাদু করবে, আর আপনারা সেটা মেনে নিলেন শুধু এই জন্য যে এ পণের টাকা আনেনি। মা এবার সরাসরি সামনে চলে এলেন। হ্যাঁ, আনেনি পণ, খালি হাতে এসেছিল। রাজকুমারী হয়ে এসেছিল, আর এসেই তোকে আমার থেকে কেড়ে নিয়েছিল। সারাদিন ফোনে লেগে থাকত, তোর কাছে আমার নামে বদনাম করত। আমি চিৎকার করে উঠলাম, মিথ্যে বলছেন আপনি মা। মিথ্যে? আমি রোজের সাথে কথা বলতাম।
আজ পর্যন্ত আপনার নামে একটা অভিযোগও করেনি। ও সবসময় বলত যে আপনি একে মেয়ের মতো রাখেন। এই হইচইয়ের মাঝে কাব্যের জ্ঞান ফিরতে শুরু করল। ও ধীরে ধীরে চোখ খুলল, আর আমাকে ও মাকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখে ওর চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ও ওঠার চেষ্টা করতে লাগল। আরিয়ান, আপনি এখানে কি করে এলেন? দয়া করে আপনি এখান থেকে চলে যান। ও খুব বাজেভাবে কাঁপছিল। না কাব্য, আমি এসে গেছি। এখন তোমাকে কেউ কিছু বলবে না। আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। মা যখন এই দৃশ্য দেখলেন তখন তার সারা শরীরে যেন আগুন লেগে গেল। দেখে নাও নিজের চোখে। এখনও এর আমারই চিন্তা যে আমি একে মারব। তোকে আমার বিরুদ্ধে করছে। আরিয়ান, একে ছেড়ে দে। তোর যোগ্য নয়। আমি কাব্যকে শক্ত করে ধরে রাখলাম আর দৃঢ় দৃষ্টিতে আমার মায়ের দিকে তাকালাম। ব্যাস মা, অনেক হয়েছে। আমার গলার স্বর এতটাই ঠান্ডা ছিল যে মা ও এক মুহূর্তের জন্য থমকে গেলেন। আপনার যা করার ছিল আপনি করে নিয়েছেন। এবার আমি সেটা করব যা আমাকে করতে হবে। আমি কাব্যকে কোলে তুলে মায়ের দিকে তাকালাম, যিনি দরজায় দাঁড়িয়েছিলেন। তার চোখে এখন ভয়ের জায়গায় রাগ ছিল। আরিয়ান, এটা কেমন অসভ্যতা! একে নিচে নামাও আর আমার কথা শোনো। মা আদেশ দিলেন, কিন্তু তার আদেশে আর সেই পুরনো জোর ছিল না। কি শুনব মা? আমার গলা ঠান্ডা এবং ভারী ছিল। এই সব কিছু যা আমার চোখের সামনে রয়েছে, এরপরও কিছু শোনার বাকি আছে কি? আমি কাব্যকে ঘরে আনলাম আর ওকে সোজা বিছানায় শুইয়ে দিলাম। ও তখনও আধো ঘুমে কাঁপছিল। তখনই আমি আমার বোনকে ধমক দিলাম। আমি বলেছিলাম গরম জল আনতে। ও ভয়ে রান্নাঘরের দিকে দৌড়াল। মা ও আমার পিছু পিছু ঘরে চলে এলেন। দেখো আরিয়ান, তুমি ভুল বুঝছ। ও আমাকে নিজেই বলেছিল যে ওর কাজের লোকের দরকার নেই। ও সব কাজ নিজেই করবে। আমি ঘুরে মায়ের দিকে তাকালাম। এই ভাঙা জানালাটা, এটার কথাও কি ও নিজেই বলেছিল? মা চিৎকার করে বললেন, আরে তো কি হয়েছে? ভেঙে গেছে তো সারিয়ে নেব। তুমি এসে গেছ, এবার সারিয়ে দিও। এতে এত চেঁচানোর কি আছে? আমি অসহায়ভাবে হেসে উঠলাম। চেঁচানোর কথা আছে মা। আপনি নরকে রেখেছেন, আর আমি ওখানে এটা ভাবছিলাম যে আমার স্ত্রী রানী হয়ে আছে। ইতিমধ্যে কাব্যের একটু জ্ঞান ফিরল। ও চোখ খুলল, আর আমাকে ও মাকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখে ওর চোখে আতঙ্ক দৌড়ে গেল। ও দুর্বল হাতে আমার হাত ধরার চেষ্টা করতে লাগল। আরিয়ান, থামুন প্লিজ। মাকে কিছু বলবেন না। সব আমার ভুল। আমি ওনাদের খেয়াল রাখতে পারিনি। ওর কথা শুনে আমার বুকটা ফেটে গেল। আমি ওর ঠান্ডা হাতটা নিজের হাতে নিলাম। তুমি চুপ করো কাব্য। একটা শব্দও বলবে না তুমি। আমি আমার বোনের থেকে জলের গ্লাস নিলাম আর কাব্যকে খাওয়ানোর চেষ্টা করলাম। দাদা, আমার বোন কাঁদতে কাঁদতে বলল, মা বলেছিল যে যদি আমি তোমাকে সত্যি কথা বলি তবে তুমি রাগ করবে। তুমি কাজ ছেড়ে চলে আসবে। তখন আমাদের খরচ কি করে চলবে? আমি গ্লাসটা একপাশে রাখলাম আর সোজা হয়ে আমার বোনের দিকে ঘুরলাম। খরচ? আমি চিৎকার করলাম। তোমাদের খরচের চিন্তা ছিল, আর এখানে এর জান নিয়ে টানাটানি। আরে আমি যে প্রতি মাসে এর চিকিৎসার জন্য টাকা পাঠাতাম, সেগুলো কোথায় গেল? সেগুলো কি খরচে লেগে গেল? আমার বোন তৎক্ষণাৎ মায়ের দিকে তাকাল, আর মা চোখ ঘুরিয়ে নিলেন। হ্যাঁ, মায়ের গলায় কঠোরতা ছিল। রেখে দিয়েছি আমি সেই টাকা। কি করতাম? এর ওপর খরচ করে কি লাভ, যখন এর মা বাবা একে একটা সুতোও দেয়নি? আমি এটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। এটা সেই সত্যি যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এর মানে কি মা? আমি জিজ্ঞেস করলাম। মা আমার চোখে চোখ রেখে বললেন, মানে এটাই যে খালি হাতে এসেছিল আর খালি হাতেই থাকবে। তোমার বোনের বিয়ে দিতে হবে আমাকে। ওর পণের জন্য জমাচ্ছিলাম ওই টাকা। তুমি তো অন্ধ হয়ে গেছ বউয়ের ভালোবাসায়, কিন্তু আমি হইনি। আমাকে আমার মেয়ের ভবিষ্যৎ গড়তে হবে। আমার মাথায় যেন কেউ আকাশ ফেলে দিল। আপনি আমার স্ত্রীর হকের টাকা নিজের মেয়ের পণের জন্য চুরি করে নিলেন। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, চুরি করিনি। মা বললেন, হক আছে আমার তোমার রোজগারের ওপর, আর তোমার বোনেরও হক আছে। এই অলক্ষণে মেয়ে তো এমনিতেও কোনো কাজের ছিল না। না, কোনো সুখবর শোনাল। 2 বছরে বন্ধা কোথাকার। এই অপবাদটা এতটাই জঘন্য ছিল যে আমি নিজের হুঁশ হারিয়ে ফেললাম। আমি চিৎকার করলাম, ওপরওয়ালার ভয় করুন। আপনি কি বলছেন? আপনার কোনো আন্দাজও আছে? মা এক পা এগিয়ে এলেন। আমি সত্যি বলছি, আরিয়ানে তোর যোগ্য নয়।
এ বন্ধা বন্ধা, এ তোকে কোনোদিন সন্তান দিতে পারবে না। আমি তোর দ্বিতীয় বিয়ে দেব, যে তোর জন্য চাঁদের মতো ছেলে আনবে আর পণও ভরে ভরে আনবে। মায়ের শব্দগুলো বিষে ডোবানো তীরের মতো আমার বুকে বিঁধে যাচ্ছিল। আর কাব্য যে এখন পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছিল, বিছানায় পড়ে ফুঁপিয়ে কাঁদছিল, এখন একদম স্থির হয়ে গেল, যেন এই বাক্যটা তার থেকে তার আত্মাই কেড়ে নিল। তার চোখে যে সামান্য চোখের জল ছিল সেটাও শুকিয়ে গেল। সে শুধু কালো চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। আমার মনে হল ও মরে গেছে, ও আর বেঁচে নেই। ওর মৃত্যুর দায়ী আমার মা ছিল। আমি কাঁপতে থাকা হাতে কাব্যের মুখ স্পর্শ করলাম। কাব্য কাব্য, জ্ঞান ফেরাও, আমার কথা শোনো। কিন্তু ও যেন অন্য কোনো দুনিয়ায় চলে গিয়েছিল। আমার রাগ, আমার অসহায়তা আর আমার যন্ত্রণা মিলে আগ্নেয়গিরি হয়ে গিয়েছিল। আমি ঘুরে আমার মায়ের দিকে তাকালাম, যার মুখে এই জঘন্য অভিযোগের পরেও সন্তোষ ছিল। কেন মা? আমার গলা খুব ধীর হয়ে গিয়েছিল। আপনি এমন কেন করলেন এই নির্দোষের সাথে? আগে এর থেকে পণ নেননি, আর তারপর এর সাথে এসব করলেন। মা নিজের মুখ বেঁকিয়ে নিলেন। কেন করলাম? তিনি বিরক্ত হয়ে বললেন, এর সাথে এমনটাই হওয়া উচিত ছিল আরিয়ান। তার গলায় শুধু ঘৃণা ছিল, পণের একটা জিনিসও আনেনি, আর সব কথায় নিজের অধিকার দেখায়। এই জিনিসটা আমার, এখন এর সাথে এমনটাই হওয়ার ছিল। মা আমার চোখে চোখ রেখে বললেন, তুমি যাও, তোমার দ্বিতীয় বিয়ে দিয়ে দেব, খুব ভালোভাবে সুখে থেকো। আমি কাঁপতে কাঁপতে কাব্যের দিকে তাকালাম, যে এখনও বেহুঁশ আর নিস্তেজ পড়েছিল। মা, আপনি এসব কি বলছেন? আমি আমার মায়ের সামনে কাকুতি মিনতি করলাম। আপনার কি কোনো ধারণা আছে আপনি কি বলে দিলেন? মা হেসে উঠলেন। হ্যাঁ, একদম ঠিক বলছি। এ তোমার যোগ্য নয়। এই পুরো কথোপকথনের সময় কাব্য একপাশে চুপচাপ শুয়েছিল, আর আমার চোখের জল থামার নাম নিচ্ছিল না। আমি আমার বোনের দিকে তাকালাম, যে কোনায় দাঁড়িয়ে কাঁপছিল। তুমিও এটাই মনে করো, তাই না? আমার বোন চোখ নিচু করে নিল আর বলল, দাদামা ঠিকই বলছেন। এ ঘরে আসার পর থেকে সবকিছু বদলে গেল। তুমি আমাদের থেকে দূরে হয়ে গিয়েছিলে। আমি চিৎকার করে উঠলাম। দূরে হয়ে গিয়েছিলাম আমি? আরে আমি তো তোমাদের জন্যই রোজগার করছিলাম, তোমার বিয়ের জন্য টাকা জমাচ্ছিলাম, আর তোমরা আমার স্ত্রীকে এই অবস্থায় পৌঁছে দিয়েছ। আমার বোন কাঁদতে লাগল আর বলল, দাদা, আমাকে মাফ করে দাও। মা বলত যে যদি আমি সত্যি বলি তবে সে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। সে বলত যে এ জাদু করনি, এ তোমাকে নিজের বশে করে নিয়েছে। আমি নিজের কপাল চাপড়ালাম। জাদু? এর সরলতাকে তোমরা জাদু বলে দিলে। এর সেবা করাকে তোমরা আমার গোলামি বুঝে নিলে। এই হইচইয়ের মাঝে কাব্য হালকা নড়াচড়া করল। ও আমার দিকে তাকাল। ওর চোখে একটা অনুরোধ ছিল, যেন বলছে, ব্যাস করো, আমাকে আর অপমানিত করো না। কিন্তু আমি থামতে পারলাম না। আজ বিচারের দিন ছিল। আমি বিছানায় ভয়ে গুটিসুটি মেরে থাকা কাব্যকে নিজের বাহুতে তুলে নিলাম, আর ওকে বুকে জড়িয়ে নিলাম। ও কোনো পাখির বাচ্চার মতো কাঁপছিল। আমি ওকে শক্ত করে ধরে মায়ের চোখে চোখ রেখে বললাম, মা, কারোর মেয়েকে ঘরে এনে কি এভাবে অপমানিত করা হয়? আমার গলায় এখন কোনো কম্পন ছিল না, শুধু সিদ্ধান্ত ছিল, কারণ আপনি এর সাথে ভালো ব্যবহার করেননি। এ আমার স্ত্রী ছিল, আর আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি এর খেয়াল রাখবেন। মা রাগের সাথে আমার দিকে তাকালেন আর বললেন, কিসের কথা? যখন এ স্ত্রী হওয়ার অধিকারই পালন করেনি। আমি বললাম, এ কোনো অধিকার পালন করেনি। মা, এ কি আপনার সেবা করত না? এ কি বাড়ির সব কাজ করত না? মা বললেন, ওসব তো এর কর্তব্য ছিল, আর এর বদলে যে টাকা তুমি পাঠাতে সেটা আমি নিয়ে নিতাম, তো এতে আমি কি ভুল করেছি? অসহায়ভাবে বললাম, মা, আপনি একদিনও এর খেয়াল রাখেননি। একদিনও না। আমার বোন যে এতক্ষণ কাঁদছিল, বলল, দাদা, প্লিজ মাকে কিছু বলো না। আমি ওকে দেখলাম আর বললাম, কেন বলবো না? তুমিও তো জানতে এই টাকায় তোমার জন্য পণ তৈরি হচ্ছিল, যা আমার স্ত্রীর হকের টাকা ছিল। তোমার লজ্জা করল না ওই গয়নাগুলো পরতে, যা এর চোখের জল দিয়ে কেনা হয়েছিল? আমার বোন চুপ হয়ে গেল আর বলল, আপনি কি করে জানলেন? আমি তেতো গলায় বললাম, আমি সব জেনে গিয়েছিলাম যখন আমি স্টোর রুমে নতুন বাক্সগুলো দেখেছিলাম যার ওপর তোমার নাম লেখা ছিল। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে আমার সাথে কি খেলা খেলা হয়েছে। মা এবার এগিয়ে এলেন আর বললেন, হ্যাঁ তো কি হয়েছে? আমার মেয়ের অধিকার ছিল তোমার রোজগারের ওপর। এর অধিকার আছে ওর নেই। আমি কাব্যকে আরও জোরে ধরে রাখলাম আর বললাম, এর অধিকার সবার আগে মা,
কারণ এ আমার স্ত্রী। ঈশ্বর আমাকে এর দায়িত্ব দিয়েছেন, আপনার দায়িত্বও দিয়েছেন, কিন্তু আমার আপনার হকের হক মেরে পূরণ করার ছিল না। আমি কাব্যকে সাহারা দিয়ে দাঁড় করালাম আর বললাম, মা, ওই টাকাগুলো কোথায় যা আমি কাব্যের জন্য পাঠিয়েছিলাম? আমার ওই সব টাকা এখন এই মুহূর্তে ফেরত চাই। মা হেসে উঠলেন আর বললেন, কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই, সব খরচ হয়ে গেছে তোমার বোনের পণের জন্য। আমি একটা লম্বা শ্বাস নিলাম আর বললাম, ঠিক আছে মা। আমি কাব্যকে সাহারা দিয়ে দাঁড় করালাম। ও খুব কষ্টে নিজের পায়ে দাঁড়াতে পারছিল। আজ আমি ঠিক করে নিয়েছিলাম যে যেই ঘরে আমার স্ত্রীর জন্য কোনো জায়গা নেই, সেই ঘর থেকে রাতের এই সময় বেরিয়ে যাওয়াই ভালো। মায়ের হাসি একদম উধাও হয়ে গেল আর তিনি বললেন, আরিয়ান, এসব কি বাজে বকছ? রাতের এই সময় কোথায় যাবে তুমি? এই মহিলার জন্য আমাকে ছেড়ে দেবে? আমি বললাম, ছেড়ে দিচ্ছি না মা, কিন্তু ইনসাফ করছি। অন্তত নিজের স্ত্রীকে তার অধিকার পাইয়ে দিয়ে আমি নিজে একটু শান্তি পাব। যেই আমি কাব্যকে নিয়ে দরজার দিকে পা বাড়ালাম, মা সেটা করলেন যার আশা আমি করিনি। তিনি দৌড়ে এলেন আর নিজের আঁচল আমার পায়ে পেতে বসে পড়লেন। আরিয়ান, দাঁড়া আমার ছেলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। এই মহিলার জন্য নিজের মাকে অপমান করিস না। তিনি কাঁদছিলেন। মা, প্লিজ উঠুন। আমি পিছিয়ে গিয়ে বললাম, এসব আপনি কি করছেন? মা আমার পা ধরে কাঁদতে লাগলেন। আমি মরে যাব আরিয়ান যদি তুই চলে যাস। লোকে কি বলবে যে বউ আসতেই ছেলেকে কেড়ে নিল? আমি কাব্যকে দেয়ালের সাহারা দিলাম আর মায়ের সামনে বসে পড়লাম। মা, লোকে কি বলবে? এটা আপনি তখন ভাবতেন যখন আপনি কারোর মেয়ের ওপর অত্যাচার করছিলেন। আপনি এর সাথে ইনসাফ করেননি। মা চোখের জল মুছলেন আর বললেন, তো এখন করে নিচ্ছি ইনসাফ। তুমি একে এখানেই রাখো, আমি একে কিছু বলবো না। আমি মায়ের চোখের দিকে তাকালাম। সেখানে অনুশোচনা ছিল না, সেখানে শুধু জেদ ছিল। আমাকে নিজের ঘরে রাখার জেদ। মা, আপনি এখনও বুঝছেন না। আপনার এই কথার দুঃখ নেই যে আপনি অত্যাচার করেছেন। আপনার এই কথার রাগ আছে যে আমি এর জন্য আপনাকে ছেড়ে যাচ্ছি। মা আমার কথা শুনে আঁচল তুললেন আর দাঁড়িয়ে পড়লেন। তাঁর মুখে সেই কঠোরতা ফিরে এল। হ্যাঁ, তো ঠিক বুঝেছ তুমি। তিনি রাগের সাথে বললেন, তুমি একে নিজের মাথায় তুলে নিয়েছ। এই জাদুকরণই তোকে এমন জাদু করেছে যে তোর নিজের মা আর বোনকে চোখে পড়ছে না। আমি কাব্যের হাত ধরলাম। ব্যাস মা, অনেক হয়েছে। আমি আপনার অনেক শুনেছি। আমি এখনই আর এই মুহূর্তে এই ঘর ছেড়ে যাচ্ছি। আমি কাব্যের হাত ধরলাম আর ওকে নিজের সাথে টেনে ঘর থেকে বের হতে লাগলাম। তখনই আমার বোন আমার রাস্তায় চলে এল। দাদা, আল্লাহর দোহাই এমন করবেন না। সকাল পর্যন্ত থেমে যান। লোকে দেখলে কি বলবে? আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। লোকের চিন্তা ওই সময় তুমি করনি যখন আমার স্ত্রী এই ভাঙা জানলাওয়ালা ঘরে শীতে কাঁপছিল। মা পেছন থেকে চিৎকার করলেন, আরিয়ান, যদি আজ তুমি এই চৌকাঠের বাইরে যাও তো বুঝে নিও তোমার মা তোমার জন্য মরে গেছে। এটা ওনার শেষ অস্ত্র ছিল, কিন্তু আজ আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বললাম, মা, আপনি আমাকে আগেই মেরে দিয়েছিলেন যখন আপনি আমার আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আমি ফিরেও তাকালাম না আর কাব্যকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে এলাম। রাতের কনকনে ঠান্ডা বাতাস যেই আমাদের শরীর স্পর্শ করল। কাব্য যে আগেই আধো ঘুমেছিল, খুব বাজেভাবে কাঁপতে লাগল। ও আমার দিকে ভয়ভীত নজরে তাকাল। ওর চোখে জল ছিল না, বরং গভীর আঘাত ছিল। আরিয়ান, এটা আপনি কি করলেন? ওর গলা খুব কষ্টে বের হল। মা, কি বলবেন? আমাকে ফেরত নিয়ে চলুন। আমি ওনার থেকে ক্ষমা চেয়ে নেব। সব আমার ভুল। আমি ওর চারপাশ দিয়ে নিজের বাহুর ঘের শক্ত করলাম আর ওকে নিজের কাছে করে নিলাম। না, কাব্য, এখন আর কোনো ক্ষমা নয়। আমি মাকে ছাড়িনি, আমি অত্যাচারকে ছেড়েছি, আর তোমার কোনো ভুল নেই। ভুল আমার যে আমি তোমাকে ওই লোকেদের ভরসায় ছেড়ে দিয়েছিলাম। আমি ওকে সাহারা দিয়ে গলির কোণ পর্যন্ত নিয়ে এলাম। রাস্তা একদম শুনশান ছিল আর দূর দূর পর্যন্ত কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। কাব্যের পা খালি ছিল, যা ঠান্ডা মেঝেতে থাকার কারণে ফুলে গিয়েছিল, আর ও ঠিকমতো হাঁটতেও পারছিল না। আমি ওকে ওখানেই ফুটপাথে বসালাম আর নিজের জ্যাকেট খুলে ওর কাঁধে দিয়ে দিলাম। তারপর আমি ওকে আদর করে রিকশায় বসালাম আর বললাম, কাছের হাসপাতালে নিয়ে চলো। রিকশাওয়ালা আমাদের দুজনকে অবাক হয়ে দেখল, কিন্তু কিছু না বলে রিকশা স্টার্ট করে দিল। কাব্য আমার হাত ধরে নিল। হাসপাতাল কেন? আমি ঠিক আছি।
আরিয়ান, আমাকে শুধু বাড়ি নিয়ে চলো। আমি ওর ঠান্ডা হাত নিজের হাতে নিয়ে ঘষতে ঘষতে বললাম, আমরা হাসপাতালেই যাচ্ছি। তুমি ঠিক নেই, আর এখন থেকে তোমার সব সিদ্ধান্ত আমি নেব। তুমি অনেক সহ্য করে নিয়েছ। হাসপাতালের ইমার্জেন্সি রুমে যখন ডাক্তার কাব্যকে দেখলেন তো ওনার মুখেও চিন্তা ফুটে উঠল। এনার অবস্থা তো খুবই খারাপ। মনে হচ্ছে এনার গুরুতর পুষ্টিহীনতা এবং নিউমোনিয়া হয়েছে। আপনি একে হাসপাতালে আনতে এত দেরি করলেন কেন? আমি কি বলবো যে দেরি আমি করিনি। দেরি তো আমার মা করেছেন, যিনি আমারই টাকায় আয়েশ করতেন আর আমার স্ত্রীকে অভুক্ত রাখতেন। ডাক্তারবাবু, দয়া করে একে বাঁচান। ও খুব দুর্বল হয়ে গেছে। ডাক্তার তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নিলেন এবং নার্সরা তাকে ওয়ার্ডে নিয়ে গেল। আমি ওখানেই করিডরের একটি বেঞ্চে বসে পড়লাম। আমার কানে মায়ের সেই শব্দগুলো বাজছিল, ওর সাথে এমনই হওয়া উচিত ছিল। ও তো বাঁচা। হে ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম যার শাস্তি আমার মাসুম স্ত্রী পাচ্ছে? আমি সেই মুহূর্তেই ফোন বের করে আমার এক বন্ধুকে কল করলাম, যে বাড়ি কেনা বেচার কাজ করত। দোস্ত, আমার আজ রাতেই একটা ছোট ভাড়া ঘর চাই। যাই হোক না কেন, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হবে। সে অবাক হল। আরিয়ান, তুই কবে এলি আর এত রাতে সব ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। তুই শুধু ব্যবস্থা কর, আমি সকালে টাকা দিয়ে দেব। সে কথা দিল। কাব্যাকে দুদিন হাসপাতালে রাখা হল। এই দুদিনে ওর অবস্থা কিছুটা সামলে উঠল। আমি সারা সময় ওর কাছে বসে থাকলাম। ও ঘুমিয়ে থাকত আর আমি ওকে দেখতাম যে এই 2 বছরে ওর মুখের সমস্ত জৌলুস কোথায় হারিয়ে গেছে। যখন ও জাগুত তখন আমাকে দেখে ভয় পেয়ে যেত। মা জি তো রাগ করবেন। আমি হেসে ওর কপালে চুমু খেতাম। এখন কেউ রাগ করবে না, এখন শুধু তুমি আর আমি। 3য় দিন ডাক্তার ওকে ডিসচার্জ করে দিলেন। আমি ওকে রিকশায় বসিয়ে ওর নতুন ভাড়ার বাড়িতে নিয়ে এলাম। যা আমার বন্ধু ব্যবস্থা করেছিল, ওটা একটা ছোট 2 কামরার বাড়ি ছিল, কিন্তু একদম খালি ছিল। তাতে একটা মাদুর পর্যন্ত ছিল না। কাবা খালি ঘরটা দেখল আর তারপর আমাকে দেখল। আরিয়ান, আমি ওকে সাহারা দিয়ে ভেতরে আনলাম আর দেওয়ালের সাথে হেলান দিয়ে বসালাম। এটা আমাদের নতুন ঘর কাবা। ছোট হতে পারে, কিন্তু এখানে তোমার ওপর কোনো অত্যাচার হবে না। এখানে তুমিই আমার রানী। আমি ওকে বসিয়ে বাজারে চলে গেলাম। আমি সেখান থেকে একটা গদি, 2টো বালিশ, কম্বল আর কিছু রেশন নিয়ে এলাম। আমি নিজের হাতে মেঝেতে বিছানা পাতলাম আর কাব্যাকে শোয়ালাম। ও আমাকে এসব করতে দেখে হেসে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। কাব্যা ভালো হয়ে উঠছিল। ওর মুখে রং ফিরতে শুরু করেছিল। দিন কাটতে লাগল। ও এখন হাসতে শুরু করেছিল। একদিন আমি কাজ থেকে ফিরলাম, তখন ও বলল, আরিয়ান, আমি মা জিকে ফোন করেছিলাম। আমার বুকটা ধক করে উঠল। তারপর উনি কি বললেন? কাব্যা নজর নিচু করে বলল, উনি বললেন যে আমি ওনার ছেলেকে কেড়ে নিয়েছি। উনি আমার সাথে কখনো কথা বলবেন না। উনি আমাকে অনেক খারাপ কথা শুনিয়েছেন। আমি দীর্ঘশ্বাস নিলাম। তুমি ফোন কেন করলে, যখন তুমি জানতে যে উনি এটাই বলবেন? কাব্যা বলল, উনি আপনার মা। আরিয়ান, আমি চাই না যে আমার কারণে আপনি চিন্তিত হন। আমি কাব্যার হাতের ওপর হাত রাখলাম এবং বললাম, মা যা করছেন সেটা ওনার কাজ। আমি আমার কাজ খারাপ করব না। আমি এই মাসের খরচ ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। কাব্যা অবাক হয়ে গেল। এত কিছু হওয়ার পরেও আমি বললাম, হ্যাঁ, কারণ উনি আমার মা। ওনার খরচ আমার দায়িত্ব, কিন্তু তোমার শান্তিও আমার দায়িত্ব। আমি দুজনকেই সাথে নিয়ে চলব। কিছু মাস কেটে গেল। আমার বোনের বিয়ের তারিখ এসে গেল। একদিন আমার বোন আমাকে লুকিয়ে ফোন করল। ও কাঁদছিল। দাদা, মা আমার বিয়ে ঠিক করে দিয়েছেন। উনি বলছেন যে তুমি এই বিয়েতে আসবে না। আমি বললাম, তুই চিন্তা করিস না, আমি আসব আর তোর সমস্ত যৌতুকও আমিই দেব। ও কাঁদতে লাগল। না দাদা, মা তোমার পাঠানো টাকা দিয়ে সব বানিয়ে নিয়েছেন। সেই টাকা যা বৌদির ছিল, আমি চোখ বন্ধ করে নিলাম। ওই টাকা বৌদির ছিল, ওর অধিকার ছিল, কিন্তু তুই আমার বোন, তোরও আমার ওপর অধিকার আছে। আমি ওই টাকা নেব না। আমি আমার নতুন উপার্জন দিয়ে তোর বিয়ে দেব। মাকে বলে দিস যে আরিয়ান তার বোনকে খালি হাতে বিদায় করবে না। আমি দিনরাত কাজ করলাম। আমি কাব্যাকেও বললাম, কাব্যা, আমার বোনের বিয়ে, আমাকে ওর জন্য উপহার নিতে হবে। কাব্যা হেসে নিজের ছোট সোনার লকেটটা, যেটা ওর গলায় ছিল, খুলে আমাকে দিয়ে দিল। এটা আমার তরফ থেকে, তুমি এটা রাখো। আমি বললাম, না কাব্যা, তোমার সবকিছু তোমার কাছে থাকবে।
আমি উপার্জন করছি তো। আমি আমার বোনের বিয়েতে সমস্ত খরচ করলাম। আমি বিয়ের দিন গেলাম। কাব্বা আমার সাথে ছিল। মা যেই আমাদের দুজনকে দেখলেন উনি মুখ ফিরিয়ে নিলেন। এসে গেছিস নিজের মাকে জ্বালানোর জন্য এই অপয়াকে সঙ্গে নিয়ে। আমি মায়ের পা ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু উনি পা সরিয়ে নিলেন। দূরে থাক আমার থেকে, আর চলে যা এখান থেকে। আমি আমার বোনকে জড়িয়ে ধরলাম, তাকে তার উপহার দিলাম, আর কাব্যার হাত ধরে চুপচাপ সেখান থেকে ফিরে এলাম। পুরো রাস্তায় ও প্রায় কাঁদতে থাকল। উনি আপনার মা আরিয়ান, উনি কত রেগে আছেন। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। উনি মা, রাগ করা ওনার অধিকার, কিন্তু ন্যায় করা আমার কর্তব্য ছিল। জীবন এগিয়ে চলতে লাগল। আমরা আমাদের ছোট ঘরে খুব সুখে ছিলাম, আর তারপর ভগবান আমাদের শুনলেন। কাব্বা সন্তান সম্ভবা ছিল। এই খবর আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় খুশি ছিল। যখন আমি এই খবর ফোনে মাকে শোনালাম, তখন উনি চুপ রইলেন, আর তারপর বললেন, ওই ডাইনিরই বাচ্চা হল তো। বা ভগবান জানে। আমি রাগে ফোন কেটে দিলাম। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি মাকে খরচ পাঠাতে থাকব, কিন্তু ওনার মনের ঘৃণার চিকিৎসা আমার কাছে ছিল না। সময় কাটল এবং ভগবান আমাদের চাঁদের মতো ছেলে দিয়ে পূর্ণ করে দিলেন। আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম, তখন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটা সেই কাব্বা যাকে আমার মা বাঁজা বলেছিলেন। আজ ভগবান ওর কোল ভরিয়ে আমার মায়ের মুখে চড় মেরেছেন। আমি কাব্বার কপালে চুমু খেলাম। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় খুশি দিয়েছ কাব্বা। মা যখন নাতির খবর পেলেন তখন তিনি দেখতে এলেন না, কিন্তু আমার বোন লুকিয়ে আমাদের সাথে দেখা করতে এল। সে নিজের ভাইপোকে দেখে খুব খুশি হল। দাদা, মা আজও তোমাকে মনে করে কাঁদেন, কিন্তু ওনার জেদ ওনার ঘৃণার চেয়েও বড়। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। তুই মাকে বোঝা। আরিয়ান আজও ওনার সেই আদরের ছেলে, শুধু এখন সে অন্যায় করা শিখতে পারেনি। আমি ঈশ্বরের থেকে পুরস্কার পাওয়ার প্রার্থনা করলাম, আর ঈশ্বর ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। আজ আমার ছেলে কবির 4 বছরের। আমরা আমাদের নতুন বাড়িতে সুখে শান্তিতে থাকি। আমি আজও আমার মাকে প্রতি মাসে নিয়মিত খরচ পাঠাই। আমি ওনার সাথে দেখা করতেও যাই। উনি আজও আমার সাথে ঠিকভাবে কথা বলেন না। উনি আজও আমাকে ভালো মনে করেন না। উনি ভাবেন যে আমার স্ত্রী আমাকে বশ করে নিয়েছে, কিন্তু আমার এতে কোনো যায় আসে না। কারণ যদি আমাকে ঈশ্বরের থেকে পুরস্কার নিতে হয়, তবে আমাকে ঈশ্বরের আদেশের পালন করতে হবে, এবং ঈশ্বরের আদেশ ন্যায়ের পক্ষে। আমি আমার মাকে রাগিয়েছি ঠিকই, কিন্তু আমি কারোর মেয়েকে নরকে পুড়তে দিইনি এবং তার অধিকার হরণ করিনি, আর এটাই আমার শান্তি। এটাই আমার জয় যে আমি একজন পুরুষ হওয়ার কর্তব্য পালন করার চেষ্টা করেছি। যাই হোক, সময় নিজের গতিতে চলতে থাকল। কবির এখন 5 বছরের হয়ে গিয়েছিল, আর ওর দুষ্টুমি পুরো ঘরে গুঞ্জরিত হতো। আরিয়ান নিজের পরিশ্রমে এখন এক মধ্যবিত্ত কিন্তু সুখী জীবনযাপন করছিল। অন্যদিকে আরিয়ানের মায়ের বাড়ি এখন আর আগের মতো ছিল না। মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, আর সে নিজের শ্বশুর বাড়িতে ব্যস্ত ছিল। যে বাড়িতে একসময় আরিয়ানের কোলাহল আর কাব্বার চাপা কান্না থাকত, সেখানে এখন শুধু এক ভারী নিস্তব্ধতা ছড়িয়ে থাকত। একদিন আরিয়ানের মায়ের খুব জ্বর এল। বয়সের এই পর্যায়ে একাকিত্ব আর অসুস্থতা ওনাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। উনি নিজের মেয়েকে ফোন করলেন, কিন্তু সে নিজের সমস্যার কথা বলে আসতে মানা করে দিল। সেই রাতে মা প্রথমবার অনুভব করলেন যে যেই যৌতুক আর ভবিষ্যতের জন্য উনি নিজের পুত্রবধূর ওপর অত্যাচার করেছিলেন, সেই মেয়েও আজ ওনার কাজে আসছে না। হঠাৎ দরজায় কড়া নাড়ল। মা কাঁপতে কাঁপতে দরজা খুললেন। সামনে আরিয়ান, কাব্বা আর ছোট্ট কবির দাঁড়িয়েছিল। আরিয়ান জানতে পেরেছিল যে মায়ের শরীর খারাপ, তাই সে নিজেকে আটকাতে পারেনি। ভেতরে পা রাখতেই কাব্যার নজর সেই ভাঙা জানলার ওপর পড়ল, যেটা এখন ঠিক করিয়ে দেওয়া হয়েছে। পুরনো স্মৃতি এক মুহূর্তের জন্য ওর মনে ভেসে উঠল, কিন্তু ও সঙ্গে সঙ্গে সেগুলো ঝেড়ে ফেলল। ও সোজা রান্নাঘরে গেল আর মায়ের জন্য ডালিয়া এবং ওষুধের ব্যবস্থা করতে লাগল। মা বিছানায় শুয়ে বড় বড় চোখে কাব্যাকে দেখছিলেন। সেই কাব্বা যাকে উনি বাঁজা বলেছিলেন, অপয়া বলেছিলেন আর অভুক্ত রেখেছিলেন। আজ সে ওনার কপালে ঠান্ডা জলপট্টি দিচ্ছে। কবির দৌড়ে ওর দাদিমার কোলে গিয়ে বসল আর বলল, দাদিমা, তুমি কাঁদছ কেন? দেখো, আমি তোমার জন্য চকলেট এনেছি। নাতির মাসুমিয়া তার পুত্রবধূর সেবা মায়ের ভেতরের অহংকারের দুর্গ ভেঙে দিল। ওনার চোখ দিয়ে জলের বন্যা বয়ে গেল।
উনি কাঁপতে কাঁপতে কাব্যার আঁচল ধরলেন আর বিলাপ করে কাঁদতে লাগলেন। আমাকে মাফ করে দে বৌমা, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে মানবিকতা তো দূর, একটা পশুর মতো ব্যবহারও করিনি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম টাকা আর লোভে। যাকে আমি বাঁজা বলতাম, আজ ওরই ছেলে আমাকে সাহারা দিল। কাব্বা, আমি তোর অধিকার কেড়েছি, তোকে কষ্ট দিয়েছি, তবুও তুই আমার সেবা করতে চলে এলি। মায়ের শব্দগুলো অনুতাপের আগুনে জ্বলছিল। কাব্যার চোখেও জল ছিল, কিন্তু তাতে ঘৃণা ছিল না। সে ধীরে ধীরে মায়ের হাত নিজের হাতে নিল আর চুমু খেয়ে বলল, মা জি, আপনি ক্ষমা চেয়ে আমাদের লজ্জা দেবেন না। আপনি আমার মায়ের সমান। যা চলে গেছে সেটা একটা দুঃস্বপ্ন ছিল। আপনি আমাকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু হয়তো সেই সংগ্রামই আমাকে আজ এতটা মজবুত বানিয়েছে। একজন মা কখনো নিজের সন্তানের কাছে ক্ষমা চায় না। আপনি শুধু আপনার আশীর্বাদ দিন, যাতে আমাদের এই ছোট্ট পরিবার আবার এক হতে পারে। আরিয়ান দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। ওর চোখে সন্তুষ্টির জল ছিল। সে মায়ের কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি সবসময় বলেছিলাম যে ন্যায়ের পথ কঠিন হয়, কিন্তু তার শেষ সবসময় সুখের হয়। আজ আপনি জিতে গেলেন, কারণ আপনি নিজের ভুল মেনে নিয়েছেন। সেই দিনই আরিয়ান আর কাব্বা ঠিক করল যে মা আর এই একাকিত্বে থাকবেন না। তারা মাকে নিজেদের সাথে নিজেদের বাড়িতে নিয়ে এল। সেটা এমন ঘর যা যদিও ছোট ছিল, কিন্তু ভালোবাসা আর সম্মানে ভরা ছিল। মা এখন বদলে গিয়েছিলেন। তিনি কবিরকে গল্প শোনাতেন আর কাব্যার কাজে হাত লাগাতেন। এখন সেই ঘরে বৌমা নয়, বরং একটা মেয়ে থাকত। পাড়ার লোকেরা যারা কখনো তামাশা দেখত, আজ এই পরিবারের উদাহরণ দেয়। মা প্রায়ই কাব্যাকে বলতেন, মা, তুই আমাকে শুধু ক্ষমা করিসনি, বরং আমাকে একটা নতুন জীবন দিয়েছিস। এখন আমি বুঝতে পেরেছি যে আসল জাদুকর তুই, যে নিজের মমতা আর ধৈর্য দিয়ে আমার ঘৃণাকে শেষ করে দিয়েছে। এই গল্পটি আমাদের জীবনের কিছু অত্যন্ত তিক্ত এবং প্রয়োজনীয় সত্য শেখায়। একজন পুরুষের জন্য তার মা এবং স্ত্রী দুজনের সম্মান অনিবার্য। মায়ের অধিকার নিজের জায়গায়, কিন্তু স্ত্রীর অধিকার মেরে মায়ের সেবা করা পুণ্য নয়, বরং পাপ। আরিয়ান প্রমাণ করেছে যে কাউকে অপমান না করেও সত্যের জন্য দাঁড়ানো যায়। লোভ আর ঘৃণায় করা বিনিয়োগ সবসময় দুঃখ নিয়ে আসে। মা যেই টাকা কাব্যার অধিকার থেকে কেড়েছিলেন, তা ওনাকে শান্তি দিতে পারেনি। শান্তি উনি তখন পেলেন যখন উনি ভালোবাসাকে আপন করলেন। কাব্যা এটা দেখাল যে প্রতিশোধ নিলে মনে শান্তি মেলে না, বরং ক্ষমা করে দিলে তিক্ততা শেষ হয়ে যায়। সংস্কার সেটাই যা অত্যাচার সহ্য করেও মাথা নোয়ানো নয়, বরং তাকে ভালোবাসা দিয়ে জয় করা শেখায়। কারোর মেয়েকে শুধু এজন্য অত্যাচার করা যে সে যৌতুক আনেনি, একটি জঘন্য অপরাধ। সন্তান ঈশ্বরের দান, তাকে বাঁজা বা অপয়া বলা ঈশ্বরের অপমান। ঘর ইট আর সিমেন্ট দিয়ে নয়, বরং সম্পর্কের সম্মান আর বিশ্বাস দিয়ে তৈরি হয়। যেখানে সত্য আর ন্যায়ের ভিত্তি থাকে, সেখানেই ঈশ্বরের বাস হয়। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এতে দেখানো সমস্ত চরিত্র, স্থান, ঘটনা এবং সংলাপ শুধুমাত্র বিনোদন ও প্রেরণার উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে। কোনো জীবিত বা মৃত ব্যক্তি, আসল পরিবার বা ঘটনার সাথে কোনো মিল কেবল কাকতালীয় বলে গণ্য হবে। আমাদের উদ্দেশ্য কোনো সমাজ, শ্রেণী, নারী বা পরিবারের অনুভূতিতে আঘাত করা নয়। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এমনই গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই গল্পটিতে একটি লাইকও করে দিন, সাথে হাইপও করুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর থেকে শুনছেন সেটাও কমেন্ট করে নিজের শহরের নাম অবশ্যই জানাবেন। ধন্যবাদ।